আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। বাংলাদেশে জুলাই অগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয় বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্টটক অনুষ্ঠানে জাতিসংঘের কার্যকারিতা তুলে ধরতে গিয়ে তিনি একথা বলেন। ফারুক হোসেনের রিপোর্ট। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান হার্ট টক, যেখানে প্রশ্নের মুখোমুখি করা হয় বিশ্বের ক্ষমতাধর ও দায়িত্বশীল ব্যক্তিদের। অনুষ্ঠানটির শেষ প্রচারিত পর্বে অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। অনুষ্ঠানে তাকে বিশ্বের সংকটাপন্ন বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হয়। গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির ওই পডকাস্ট অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন সাকার। জাতিসংঘের কার্যকারিতার পক্ষে যুক্তি দিতে ভলকার তুর্ক তুলে ধরেন বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জাতিসংঘ মানবাধিকার প্রধান হিসেবে তার নিজের ভূমিকার কথা। বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি সতর্ক করেছিলেন, দমন পীড়নে যদি তারা জড়িয়ে পড়ে তাহলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ থেকে বাদ পড়বে। এর ফলেই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন ঘটে। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়, আন্দোলন দমনে তখন ব্যাপক নিপীড়ন চলছিল। তাদের জন্য বড় আশার জায়গা ছিল। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী মিশনে সেনা পাঠাতে পারবে না। এর ফলে আমরা পরিবর্তন দেখলাম। এ সময় প্রফেসর ইউনূসের তথ্যানুসন্ধান দল পাঠানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের সহযোগিতা করায় তারা আমাদের প্রতি খুব কৃতজ্ঞতা জানায়। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেয় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল। এছাড়া ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে তিনি বলেন, সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। ইউক্রেন যুদ্ধ বন্ধে তারা চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। রাজধানী তেজগাঁও রেলগেট থেকে ৭ রাস্তা পর্যন্ত মূল সড়ক এখনও ট্রাক কাভার্ড ভ্যানের দখলে। এতে নিত্য ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। প্রায় এক দশকের চেষ্টায়ও মূল সড়ক থেকে ট্রাক সরাতে পারেনি ঢাকা উত্তরের নগর প্রশাসন। উল্টো ট্রাক টার্মিনালের জন্য প্রস্তাবিত ৫ একর জমি বেহাত হওয়ার পথে। এমন বাস্তবতায় দ্রুত সমস্যা সমাধানের পথ খোঁজার তাগিদ দিয়েছেন নগর বিশেষজ্ঞরা। নাজিবুর রহমানের রিপোর্ট। ২ মিনিটের পথ পাড়ি দিতে ঘন্টার পর ঘন্টা কাটাতে হচ্ছে একই সড়কে। এ চিত্র তেজগাঁও ৭ রাস্তা ও রেলগেট এলাকার নিত্যদিনের। তীব্র যানজটে ক্লান্তি বাড়ছে অফিসগামী মানুষ আর স্কুলগামী অসংখ্য শিক্ষার্থীদের। ১০০ ফিট মূল সড়কের ৭০% জায়গায় দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান। আজকে সকাল ৮টায় ক্লাস, আমি যদি বাইর হই এই জায়গাটা পার হইতে আমার প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে। রাস্তার মধ্যে দিয়ে মানুষও হাঁটাহাঁটি করতেছে, প্লাস গাড়িও চলতেছে। শুধু মূল সড়কই নয়, তেজগাঁও এলাকার আশেপাশে সব সড়কই দখল করেছে ট্রাক কাভার্ড ভ্যান মালিকরা। প্রশাসনের তৎপরতা না থাকায় যত্রতত্র যানবাহন রেখে রাস্তা দখলে নিয়েছেন তারা। ফুটপাত ধরে হাঁটার পরিবেশও নেই এসব এলাকায়। সন্ধ্যার পর এলাকায় সৃষ্টি হয় ভুতুড়ে পরিবেশ। ফুটপাতটা এবং ট্রাকগুলো একভাবে নিচে, মানে ২ জন মানুষ একসাথে দেওয়া যায় না, চিপাচিপি হয়, এই হয়, অনেক অসুবিধা হয়। আমাদের এখান থেকে রাস্তা পারাপার করতে অসুবিধা হয়। বছরের পর বছর চেষ্টা করেও মেয়র আনিসুল হক সড়কটি দখলমুক্ত করতে পারেনি ঢাকার নগর প্রশাসন। ৫ আগস্ট সরকার পতনের পর এই সমস্যা আরও তীব্র হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার অভাব আর নগর প্রশাসনের নিষ্ক্রিয়তা, আর সেই সুযোগেই এর সড়কের প্রায় ২/৩ জায়গা দখল করে নিয়েছে কাভার্ড ভ্যান চালকরা। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ট্রাক স্ট্যান্ডের জন্য তো আমাদেরকে ৫ একর জায়গা অ্যালোকেশন করা হয়েছে। অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়েছিল গণপূর্ত থেকে, জায়গাটা তারা আমাদেরকে দিয়েছিল। ৫ই আগস্টের পর তারা আরেকটা চিঠি দিয়ে এই জায়গাটা ক্যান্সেল করেছেন। এবং তারা বলছেন এটা নাকি আগে মানে এক ধরনের নেগোসিয়েশন হয়েছে, এখন তারা এটা চান না। মাননীয় উপদেষ্টা, আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করে এটা আমরা 1-to-1 করায় নিয়ে আসবো।
যানজট এড়াতে শহরের মধ্যে ট্রাক টার্মিনাল না রাখার পক্ষে মত দিচ্ছেন নগর বিশেষজ্ঞরা। মূল সমাধানটা হবে ঢাকার বাইরে একাধিক ট্রাক স্ট্যান্ড প্রয়োজন হলে জমি অধিগ্রহণ করে কিংবা বেসরকারি বা সরকারি বিভিন্ন প্রকল্প থেকে আমরা ট্রাক স্ট্যান্ড বের করতে পারি, যেটা আমাদের শহরের জন্য কাজে লাগবে। 2015 সালে কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিবহন শ্রমিকদের বাধা উপেক্ষা করে গুরুত্বপূর্ণ এই সড়কটি উদ্ধার করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক। তার কিছুদিন পরই আবারও বেদখল হয় সড়কটি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্য সরকারের সাথে বাংলাদেশ বিষয় নিয়ে ভারতের আলোচনা স্বাধীন সার্বভৌমত্ব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজশাহীতে স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে। আবার আজকেও দেখলাম যে গতকাল না কবে যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই, বাংলাদেশে এটি একটি স্বাধীন দেশ নয়, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন জাতীয় সঙ্গীত আছে। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র, আপনি যে রাষ্ট্র, আপনি একটা আলাদা ভূখণ্ড, আলাদা স্বাধীন দেশ। তো বাংলাদেশকে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরবরাহ বাড়ায় রমজানে প্রয়োজনীয় ছোলা এবং চিনির দাম গত সপ্তাহের চেয়ে প্রতি কেজিতে কমেছে অন্তত 10 টাকা। সোনালী মুরগির দামও কেজিতে কমেছে 40 টাকা। পুরোপুরি না হলেও সংকট অনেকটাই কেটেছে সয়াবিন তেলের। তবে লেবু, বেগুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। নতুন করে বেড়েছে মিনিকেট চালের দামও। সেলিম মালিকের রিপোর্ট। বরাবরের মতো এবছরও রমজানের শুরুতে বাজারে যেমন দাম দেখেছিলেন মানুষজন, তাতে শঙ্কাই বেড়েছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানে সেই বাজারে যেন কিছুটা স্বস্তি মিলছে। ছোলা, চিনি থেকে শুরু করে বেশ কিছু পণ্যের দাম প্রতি কেজিতে যতটা কমেছে তা গেল কয়েক বছরে দেখা যায়নি বলে জানালেন ক্রেতাদের অনেকেই। অনেক দাম কম আছে গতবারের তুলনায়, আলহামদুলিল্লাহ। অন্য সদায় প্রতি মোটামুটি ঠিক আছে, মোটামুটি সন্তুষ্ট হয়। মাসখানেক ধরে সংকট থাকলেও রমজানের প্রথম সপ্তাহে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। তেলের সরবরাহ এখন ভালো আলো দিলে, এখন আপনার সব ধরনের তেল পাইতেছি আমরা, এখন কোনো সমস্যা নাই। শুধু আপনার খোলা সয়াবিন জাত পাইতেছি না। বেগুন ও লেবু চড়া দামে বিক্রি হলেও শসা, টমেটো ও গাজরের দাম আছে নাগালের মধ্যেই। আর কেজিতে 10 টাকা কমেছে পেঁয়াজের দাম। বেগুন রমজানে আগে ছিল 70 থেকে 80 টাকা কেজি, বর্তমানে হলো 100 থেকে 110 টাকা কেজি। লেবু রমজানে আগে ছিল আপনার হলো এই 20 টাকা 25 টাকা পিস, বর্তমানে হয়েছে আপনার হলো 30 টাকা 35 টাকা পিস। তবে আবারও ঊর্ধ্বমুখী মিনিকেট ও মোটা চালের বাজার। আনাজের দাম তো আগে থেকে বাড়তেছে, এটা এই পর্যন্ত তাদের কোনো সিন্ডিকেট ভাঙতে পারে না। আসলে মূল তাদের সিন্ডিকেট। মিনিকেটটা আমরা এতদিন বিক্রি করছি 78 থেকে 80 টাকা, এখন 80 থেকে 84 টাকা পর্যন্ত বিক্রি করতে হয়। এত বছর কিন্তু চালের দাম এত বাড়ে না, বাড়ছে কতটা সীমা ছিল, কিন্তু এবারকার সীমা লঙ্ঘন হয়ে গেছে। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, তবে কেজিতে 40 টাকা কমেছে সোনালিকা মুরগিতে। সোনালি এখন হয়েছে 260 টাকা কেজি, আর ব্রয়লার 180 টাকা কেজি, অনেক কমে গেছে। দাম এখন কোনো কাচিস নাই, মাল খালি আইতে আছে। বাজারে আগের দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ, তবে কেজিতে আরও 20 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ঈদুল ফিতরকে সামনে রেখে রমজানের প্রথম শুক্রবার রাজধানীর বিপণী বিতানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। শেষ মুহূর্তের ঝক্কি ঝামেলা এড়াতে কেউ কেউ আগেই সেরে নিচ্ছেন কেনাকাটা, আবার অনেকে ঘুরে ঘুরে বাজার যাচাই করছেন। বিক্রেতারা বলছেন প্রথম ছুটির দিন হিসেবে বেচা বিক্রি বেশ ভালো। কেউ প্রিয়জনের জন্য, কেউ আবার পরিবারের ছোট সদস্যদের জন্য জামাকাপড় কিনতে এসেছেন। বিক্রেতারা বলছেন অন্য বারের তুলনায় এবার শুরু থেকেই ক্রেতা পাচ্ছেন তারা। দুপুরের পর ভিড় বাড়ার সাথে সাথে বেচা বিক্রিও বাড়বে বলে আশাবাদ তাদের। তবে বিক্রেতারা অনেক পোশাকেরই বাড়তি দাম হাঁকছেন এবং সময় নিয়ে দরদাম করতে হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতাদের অনেকেই। এই ছিল এনটিভি দুপুরের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ।
5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।